মরো না, মরো, আরো মরো। মরতে মরতে এমন অবস্থা করো যেন গ্রামের কারোর বাড়িতে চুরি করতে সাহস না পায়। এই ক্ষমা করুন বাবু, আজকের মতো আপনারা আমাকে ক্ষমা করুন। আমি আর কখনোই কারোর বাড়িতে চুরি করব না। ক্ষমা? তোকে আর কোনোদিন ক্ষমা করা যাবে না রে রমেশ। গতবার সুরেশের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে একই কথা বলেছিলি। আর না, এবার তোর একটা ব্যবস্থা করতে হবে। তুমি কিছু বলছো না কেন গো? কি বলবো, চোরের সাথে এত কথা বলি কি হবে? আমাদের যেটা করবার করেছি, এবার যা বিচার হওয়ার পঞ্চায়েতে হবে। ক্ষমা করবেন দেবেশ বাবু, দয়া করে আমাকে ক্ষমা করুন। আপনারা দরকার পড়লে আমাকে আরো মারুন, মেরে হাত পা ভেঙে দিন, তবুও বিচার বসাবেন না। কেন রে, কেন? কেন বিচার বসাবো না বলি? তোদের এত যখন লজ্জা থাকে তবে অন্যের বাড়িতে চুরি করতে কেন আসিস রে? পেটের দায়ে চুরি করতে আসি। পেটের দায় তোকে চুরি করতে হবে? অন্য কাজ করা যায় না বলি? দুনিয়ায় কি কাজের অভাব? ওর সাথে এত কিসের কথা তোমার? ওরে এসব বুঝিয়ে কোনো লাভ আছে কি? যাও, তার চেয়ে তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, আমি ঘরে গিয়ে শুয়ে পড়ি আর সেই ফাঁকে চোর পালিয়ে যাক। ওটা হচ্ছে না বাপু। তোমাকে বললাম না কথা কম বলতে? এখানে আমি আছি তো নাকি? যাও, তুমি ঘরে চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ গো, এবার জমিতে কি ফলাবে? শীত তো প্রায় চলেই এলো। শীতের কোনো সবজি চাষ করবে কি? ভাবছি এভাবে জমিতে সর্ষে চাষ করব। নদীর পাশেই জমিটা, নদীর জল নিয়ে কাজ করা যাবে। আশেপাশের প্রায় জমিগুলোতে তো সর্ষেই চাষ করছে, তুমিও করবে? আশেপাশের জমিগুলোতে চাষ হচ্ছে বলেই তো আমিও করব। আরে এতে করে পশু পাখিরা আমাদের ফসল নষ্ট করবে কম। আর সবগুলো জমিতে যখন একসাথে ফুল আসবে, তখন দেখে মনে হবে সোনামুখ গ্রামে সোনার চাষ হচ্ছে। কথাটা তুমি মন্দ বলনি গো। তবে সর্ষে গাছে ফুল আসলে ছেলে মেয়েরা জমিতে এসে কেমন ভিড় করে, গত বছরের কথা ভুলে গেলে? এবার আসুক না, আমিও দেখাবো কিভাবে আমার জমির ফসল নষ্ট করে। হ্যাঁ, প্রয়োজনে আমি টোল আদায় করব। সর্ষের জমিতে তুমি টোল আদায় করবে? প্রয়োজন হলে তাই করব। আমার এই অনুজের জমির ফসল নষ্ট করবে, আমি তাদের এমনি এমনি ছেড়ে দেব নাকি? এমন ভালো মানুষ আমি নয় গো। বুদ্ধিকানাও কিন্তু বেশ বের করেছো। তোমার স্বামী কি বোকা নাকি? না না, জীবনেও না। সেই তখন থেকেই দেখছি একভাবে হেসে যাচ্ছ। বলি, এত হাসির কি হলো বলো তো? আমাকে কি তোমার পাগল মনে হচ্ছে? না গো না, আমি তো এমনই গো, এমনি এমনি হাসি পায়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা মা, বাবা নাকি কার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কথাটা কি সত্যি? তোকে এসব কথা কে বললো? এসব মিথ্যে কথা, এগুলো মাথায় নেওয়ার দরকার নেই। কে আবার বলবে? একটু বাইরের দিকে যাও না, গেলেই জানতে পারবে এসব সত্যি কথা, মিথ্যে নয়। আমি বুঝতে পারি না বাবাকে কেন এসব করতে হয়। আমাদের মুখে খাবার তুলে দিতেই তো তোর বাবা এসব করছে রে মা। তুই তোর বাবাকে ভুল বুঝিস না। কিন্তু মা, বাড়ির বাইরে গেলে সকলে আমাকে চোরের মেয়ে বলে। আমার এসব শুনতে ভালো লাগে না। আমি দরকার হলে না খেয়ে থাকবো, তবু বাবাকে এসব করতে দিও না। আমারও যে আর ভালো লাগে না রে মা। শুনলাম দেবেশ বাবুর বাড়িতে নাকি তোর বাবাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে, অনেক মারধরও করেছে। জানি না মানুষটা কি অবস্থায় আছে। আবার শুনছি আজ বিকেলে বিচার বসবে। মা চলো বাবার কাছে যাই। তুই তো একটু আগেই তোর বাবাকে ঘৃণা করছিলিস, এখন আবার তার কাছে যাবি? কি করব বলো মা, আমার যে বাবার জন্য ভীষণ মন কেমন করছে, খুব চিন্তা হচ্ছে। ঠিক আছে মা, চল দেবেশ বাবুর কাছে যাই, তার হাতে পায়ে ধরে তোর বাবাকে নিয়ে আসি। তাই চলো মা। কি ব্যাপার দেবেশ, আজ আবার কি জন্য বিচার ডেকেছো? আর কি জন্য ডাকবো বলুন তো মনোজ বাবু? গ্রামের মধ্যেই চোরের অত্যাচারে যে টিকে থাকা দায় হয়ে গিয়েছে। বুঝলাম। হ্যাঁ রে রমেশ, তুই কি জন্য এমনটা করলি বলতো? সে কি বলবে? তার কোনো কাণ্ডজ্ঞান আছে নাকি? প্রতিবার চুরি করে ধরা পড়ে আর বলে করব না, মাসখানেক চিত্রা যেতে আবার চুরি করতে লাগে। আমি এখানে বিচার করতে বসেছি, আমি তো দুপক্ষেরই কথা শুনবো নাকি? দুই পক্ষের কথা শুনবেন মানে? চোরের আবার কি কথা থাকা বলতে পারে? একটু চুপ করো না গো দিদি, জমিদার বাবু যা বিচার করবেন তাই তো হবে। চোরের মার আবার বড় গলা,
এতদিন তো সেটাই শুনে এসেছি, আজ নিজের চোখে দেখছি। বলি তোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে কি করে রে? আহ, তোমরা একটু চুপ করো দেখি। এজন্য বিচার সালিশে আমি কোনো মেয়ে মানুষ আসতে দিই না। আর রমেশ, এবার তুই বল, কি জন্য বারবার ক্ষমা চেয়েও একই কাজ করিস? আমার আর কি করবার আছে জমিদার বাবু? আমাকে কেউ কাজে নেয় না, কারোর কাছে সাহায্য চাইতে গেলেও সাহায্য করে না। এমনকি আমার বউকেও কেউ কাজে রাখে না। সকলেই বলে আমরা চোর। আমি যে ভালো হব তার কোনো সুযোগ কি আপনারা দেবেন? আমি কি তাহলে বউ বাচ্চা নিয়ে কি না খেয়ে মরবো? ওই দেখুন, করে তো চুরি, আবার কেমন সিনাজুরিও করছে। এর সঙ্গে আর কোনো কথা বলবে না মনোজ বাবু, সরাসরি শাস্তি দিন। শাস্তি? বলি শাস্তি আবার কিসের? তাকে মেরে আধমরা করে সারা রাত গাছের সাথে বেঁধে রেখেছো, তাও শান্তি হয়নি, আবার শাস্তি? রমেশের বউ, তুই দেখি অনেক বেশি কথা বলিস। আপনি দেখুন মনোজ বাবু, এদের লাজ লজ্জা কিছু আছে? আমরা চাই আপনি এদের গ্রাম ছাড়া করুন। আমারও একই কথা মনোজবাবু, আপনি এদের পুরো পরিবারকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিন। কেন? কেন আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবে? এটা আমাদের বাপ ঠাকুরদার জন্মভূমি, আমরা কেন এখান থেকে চলে যাব? আমার গ্রামে আমি কোনো চোরের পরিবারকে রাখবো না। তোরা কালকেই গ্রাম ছেড়ে চলে যাবি। ক্ষমা করুন জমিদার বাবু, আমরা এই গ্রাম ছেড়ার কোথায় যাব বলুন তো? যেখানে খুশি সেখানে যা, প্রয়োজনে নরকে যা, তবুও এ গ্রামে তোদের আর জায়গা হবে না। তোমাকে কতবার বলেছি এসব করো না, এসব করো না, অন্যের বাড়িতে আর চুরি করতে যেও না। তুমি কেন শোনো না আমার কথা? এবার হলো তো। ও মা, তুমি বাবাকে এরকম বলছো কেন? দেখছো না বাবার শরীরটা কত খারাপ, শরীরের মধ্যে কিভাবে জখম হয়েছে, তাও তুমি এরকম বলছো? বলবো না তো কি করব? তুই বল রাহি, কাল আমরা কোথায় যাব, কি করব? এই আজকের রাতটাই এই বাড়িতে আমাদের শেষ রাত। এভাবে নিজেদের ভিটে ছড়ে যেতে ইচ্ছে করে শুধু তোর বাবার জন্য? যা হবার তা তো হয়ে গিয়েছে, এসব ভেবে আর কি হবে বলো তো? আর এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে ভেবে আমার কিন্তু একটুও কষ্ট হচ্ছে না। তোর একটুও কষ্ট হচ্ছে না? হবেই বা কি করে? তুই তো সেদিনের মেয়ে। এই বাড়ি, এই গ্রামের সাথে তোর কতটাই বা স্মৃতি আছে, তুই এসব বুঝবি না। স্মৃতি দিয়ে কি হয় মা? তুমি একবার ভাবো, আমরা অন্য গ্রামে গিয়েছি, সেখানে আমাদের কেউ চেনে না, কেউ জানে না। কেউ জানে না আমার বাবা চোর ছিল, আর আমাকে কেউ বলবে না চোরের মেয়ে। তুমি বাবা সেখানে কাজ করতে পারবে। রাহি কিন্তু ভুল কিছু বলেনি রাধা, আমাদের জন্য এটাই মনে হয় ভালো হবে। বিধাতা হয়তো আমাদের ভালোর জন্যই এমনটা করেছেন। তুমি আর কষ্ট পেও না রাধা, আর আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, অন্য জায়গায় গিয়ে আমি একদম ভালো হয়ে যাব। ঠিক তো? তুমি সেখানে গিয়ে চুরি করবে না তো? আমি সেখানে গিয়ে কাজ করব, কাজ করে তোমাদেরকে খাওয়াবো, প্রয়োজনে শরীরের রক্ত বিক্রি করে দেব, তবুও আর এসব করব না রাধা। ঠিক আছে, তবে তাই চলো। তুমি সমস্ত কিছু গুছিয়ে রাখো, আমরা ভোরের আলো পড়বার আগেই বেরিয়ে পড়ব। কাজল, দেখেছো আমাদের জমিতে কি সুন্দর ফসল হয়েছে? পুরো জমিটা যেন স্বর্ণের মতো চকচক করছে। হ্যাঁ গো হ্যাঁ, আমিও তো সেটাই দেখছি। শুধু আমাদেরই না, আমাদের আশেপাশের সবগুলো জমিতেই ভালো ফলন হয়েছে। হ্যাঁ, শুধু তাই না, আমাদের গ্রামের প্রতিটা কোণায় কোণায় যেন খুশি আর আনন্দ বিরাজ করে। আমার মনে হয় কি জানো, বিধাতা যেন আমাদের গ্রামের ওপর বিশেষ কৃপা দৃষ্টি করেছেন, যার জন্য আমাদের গ্রামকে সকলে সোনার গ্রাম বলে। আর আমাদের পাশের গ্রামটা দেখো, খালি দুঃখ, অভাব, অনটন। এসব বলে কি আর হবে বলো? সবই যার যার কর্মের ফল। তুমি যেমন কর্ম করবে তেমনই ফল মিলবে। আমরা খেটে খাওয়া মানুষ, কষ্ট করে ফসল ফলাই, তাই তো আমাদের কোনো অভাব নেই। এখন ভালোই ভালো এইগুলো ঘরে তুলতে পারলেই হলো। শীতের মরশুম চলে এসেছে, বিকেল হতেই কেমন শরীরের মধ্যে শিরশির করে। শীত যেন আরো জেকে বসার আগে এই ফসলগুলো ঘরে তুলতে হবে। এসব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি বরং বাড়িতে যাও, আর গরম গরম কটা পিঠে ভাজো। বিকেলে রোদে বসে জমিয়ে পিঠে খাওয়া যাবে। হ্যাঁ, সে কি গো, তোমার আবার পিঠে খেতে ইচ্ছে করলো? তুমিই তো বললে শীত নেমে গিয়েছে, তা এই শীতের বিকেলে পিঠে খাবো না তো কি খাবো? আচ্ছা গো আচ্ছা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে পিঠের আয়োজন করছি। বেশ, তাই করো। ও মা, আর
আর কত হাঁটতে হবে বলো তো? সেই সকাল থেকে হাঁটছি, কোথাও একটু বসে বিশ্রাম নেবে সেটাও তো করছো না। আমি তো ছোট মানুষ, আমি কি এতটা হাঁটতে পারি? কথার বেলা তো তুমি অনেক বড় হও মা, এখন তুমি ছোট হলে কি করে? আমার পা দুখানা যে আর চলছে না, ভীষণ খিদে পেয়েছে, ওই কাজটা একটু বসবে? আর একটু কষ্ট কর মা, যেভাবেই হোক রাতের মধ্যেই আমাদের ওই গ্রামের ভেতরে ঢুকতেই হবে, না হলে যে রাত্রির বেলায় আমাদের এই রাস্তাতে কাটিয়ে দিতে হবে। কিন্তু বাবা, আমার যে খুব কষ্ট হচ্ছে। এখন কষ্ট হচ্ছে কেন? তোরই তো অন্য গ্রামে আসার ইচ্ছে বেশি ছিল, এখন তবে হাঁপিয়ে উঠছিস কেন? তুমিই বা এমন ছেলে মানুষই করছো কেন বলো তো? রাহি আসতে চাওয়া না চাওয়ায় বা কি হবে? এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল? সবই বুঝতে পারছি গো, কিন্তু আমার মনের ভেতরটা কেমন যেন করছে, সেটা তোমরা কিছুতেই বুঝবে না। আমার নিজের হাতে গড়া সংসার বাড়ি সব ছেড়ে মেয়েটাকে নিয়ে এরম রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। গ্রামের ভেতরে গেলেও কোথায় আশ্রয় পাবো এমনটাও তো নয়। আমি সবই বুঝতে পারছি রাধা, কিন্তু কি করব বলো? সবই আমার দোষ। এখন বিধাতাকে ডাকো, তিনি ছাড়া আর কোনো উপায় নেই। তুমি বরং তাকেই ডাকো গো। সেটাই গো, সেটাই। হ্যাঁ গো, খবর শুনেছো কিছু? কিসের খবর শুনবো? গ্রামে আবার নতুন করে কি ঘটলো? নতুন করে ঘুরতে যাবে কেন? ওই যে চোরটা আছে না, ওরা শুনলাম ভোরের আলো ফুটতেই নাকি ঘর ছেড়ে বেরিয়েছে। এটা তো হবারই কথা ছিল। বিচারে যা শাস্তি দেওয়া হবে সেটা তো তাদের মানতেই হবে, তাছাড়া উপায় বা কি আছে? তা তো ঠিক, দিনের বেলা না গিয়ে তারা ভোরবেলা গেল কেন বলো তো? কেন আবার দিনের আলোয় বাড়ি ছেড়ে যাওয়ার মতো মুখ আছে নাকি ওদের? তাছাড়া সকলের সামনে দিয়ে গেলে গ্রামবাসী ওদের মুখে থুতু দেবে না? যা বলেছো। তাদের চলে যাওয়াতে তুমি দেখছি ভীষণ খুশি হয়েছো। হবে না, ওই রাধাটার ভীষণ দেমাগ, চোরের বউ হয়ে যেন করে অহংকার কমে না। এবার হলো তো, সব দেমাগ অহংকার একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। ওই রাধা তো আবার তোমার বাপের বাড়ির এলাকার, তোমার দুটো বাড়ি পরেই বুঝে ওদের বাড়ি ছিল। সম্পর্কে কাকা তো বোন হয়, তাই না? আরে ধুর ধুর, ওই চোরের বউ আমার কিসের বোন গো? ওসব ফালতু কথা আমাকে বলো না তো। আচ্ছা গো আচ্ছা, আর বলছি না, তবুও তুমি আর রাগ করো না। কেউ আছো গো? বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো না, আমরা খুব বিপদে পড়েছি। এ কি, তোমরা কারা? আর এই সময় আমাদের বাড়িতেই বা কি করছো? আমরা ভিনদেশী গো দিদি, কয়েক গ্রাম পরে আমাদের ঘর ছিল, হঠাৎ করে নদীর ভাঙনের কবলে পড়ে আমাদের ভিটে মাটি সব জলের তলায় তলিয়ে গেছে। এখন আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি একটা আশ্রয়ের জন্য। সে কি কথা, এই অসময়ে নদীতে ভাঙন? কিন্তু এটা কিভাবে সম্ভব? দাদা, নদী ভেঙেছে আরো আগে, আমরা তখন থেকেই আশ্রয়হীন। আজকে এ বাড়ি, কালকে সে বাড়ি থেকে বেড়াচ্ছি আর কি। কিন্তু ভাই, আমাদের বাড়িতে তো তোমাদের আশ্রয় দেওয়া সম্ভব না, এভাবে অচেনা অচেনা মানুষকে। বিশ্বাস করুন দিদি, আমরা খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, আমরা বিপদে পড়ে এসেছি। এত রাতে বাচ্চা মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলুন তো? ও মাসি, আমাদের একটু আশ্রয় দাও না গো, সেই সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরছি, আমার যে আর একটুও হাঁটতে ইচ্ছে করছে না, শরীরটা খুব ক্লান্ত লাগছে, খুব খিদে পেয়েছে, আমাদের একটু দয়া করো না গো। হ্যাঁ গো, কি করবে, এদেরকে আশ্রয় দেবে? তাছাড়া তোমার তো একজন কাজের লোকেরও প্রয়োজন, তুমি না হয় ওনাকে কাজে রেখে দিলে। দিদি, আমি সব কাজ করতে পারি, আপনার রান্না বান্না থেকে শুরু করে সব কাজ করে দেব। আর রাহির বাপ দাদার সঙ্গে কাজ করতে যাবে। তোমরা কোনো বাজে উদ্দেশ্য নিয়ে আসোনি তো? তোমরা ঠিক বলছো তো? আমাদের একটা সুযোগ দিয়েই দেখুন না দাদা। ঠিক আছে কাজল, ওদেরকে রান্নাঘরের পাশের ঘরটায় থাকতে দাও, আর কিছু খেতে দাও, বাকিটা সকালবেলায় দেখছি। ঠিক আছে গো। তুমি বেশ ভালোই কাজ করতে পারো রমেশ, তোমার মতো একজন কর্মঠ লোকই যে আমার দরকার ছিল। তুমি কি সব সময় আমার সাথে থাকবে? দাদা, আমার যাবার মতো সাতকুলে কেউ নেই, আর না আছে কোনো ঘর বাড়ি। আপনি দয়া করে সব সময় আমাকে আপনার সাথে রাখুন, তবে সেটা তো আমার পরম সৌভাগ্য।
আরে আরে এভাবে বলছো কেন? তুমি কাজ করবে, আমার জমি জমা দেখাশোনা করবে, তার বিনিময়ে থাকতে পড়তে পারবে। আমি তো তোমাকে কোনো দয়াদান করছি না রমেশ। বিশ্বাস করুন দাদা, এই সুযোগটুকুই যে আমাকে কেউ কখনো দেয়নি। আমি আপনাকে বিষয়টা বলে বোঝাতে পারবো না। এই দেখো, তুমি আবার এভাবে কাঁদছো কেন? তোমাকে আমার এই কদিনে ভীষণ বিশ্বস্ত আর আপন মনে হয়েছে, তাই তো তোমার উপর এতটা ভরসা করছি। আমি আমার জীবন দিয়ে হলেও আপনার এই বিশ্বাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখবো। ঠিক আছে ঠিক আছে, এবার কাজের কথায় আসা যাক। আজকে আমরা এই জমির সমস্ত ফসল কেটে ঘরে নিয়ে যাব, আর আগামীকাল বাকি জমির ফসল কাটব। এরপর সেগুলো দুজনে ঠিক করে হাটে নিয়ে যাব। পারবে তো এসব করতে? আপনি তো আছেনই দাদা, আমি না পারলে আপনি আমাকে শিখিয়ে দেবেন। ঠিক আছে, তাই হবে। ও মা, আমরা কি এখন থেকে সবসময় এখানেই থাকবো? জানি না রে মা, যদি তারা আমাদের সবসময় কাজে রাখেন তবে এখানেই থাকবো, আর কাজ থেকে বের করে দিলে এখান থেকে চলে যাব। এই বাড়ির মাসি আর মেশো কত ভালো, আমাকে কত আদর করে, তাই না মা? হ্যাঁ রে মা, তবে একটা কথা মনে রাখবি, তুই কখনোই কিন্তু মাসি বা মেশোর কাছে কিছু বলবি না তোর বাবা আগে চোর ছিল, আর আমাদের এই চুরির দায় গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। এসব জানতে পারলে ওরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না মা, আমি কখনো কিছু বলবো না। কি ব্যাপার মা মেয়েতে কি কথা হচ্ছে? রাই, তুই কি বলছিলি কাউকে কখনো কিছু বলবো না? আসলে দিদি, মেয়েটা তো এখনো ছোট, না বুঝে অনেক কথা বলে, এসব নিয়ে আপনি কিছু মনে করবেন না। কেন রে রাধা, রাহি আবার কি কথা বলল? ওই রাহি বলছে যে আমরা কি এখানেই সবসময় থাকবো নাকি আমাদের তাড়িয়ে দেবে। বালাই ষাট, তোদের আমি তাড়িয়ে দেবো কেন রে? আমরা তোদেরকে কখনোই তাড়াবো না, কিন্তু রাহি, তোর মা বাবা যদি কখনো মনে করে আমাদের বাড়ি থেকে চলে যাবে তবে যেতে পারে, তোকে আমরা কোথাও যেতে দেবো না। কেন গো মাসি? কারণ তোকে যে আমার খুব ভালো লাগে, আমার নিজের মেয়ের মতো মনে হয় তোকে। আপনি কোনো চিন্তা করবেন না দিদি, আমরা কখনো চলে গেলেও রাহি আপনার কাছেই থাকবে। একদম একদম, সে আমি যেতে দিলেই না তোরা দিয়ে যাবি। কাজল, কাজল বাড়িতে আছিস? এ কি দাদা বৌদি, আপনারা, কি সৌভাগ্য আমাদের, আপনারা আমাদের বাড়িতে এসেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। তোদের কথা কদিন ধরে না খুব মনে পড়ছিল রে, তাই তো তোদের খবর না দিয়েই চলে এলাম। তা হঠাৎ করে এসে তোদের কোনো অসুবিধায় ফেললাম না তো? তুমি যে কি বলো না দিদি, ভাইয়ের বাড়িতে আসবে, এতে আবার অসুবিধে কি আছে গো? একদম একদম। তা কাজল বৌমা, অনুজ কোথায় গিয়েছে? উনি তো জমিতে গিয়েছেন দাদা, জমির ফসলগুলো ঘরে তুলতে হবে তো। তাহলে তো তোমাদের কাজের সময় এসে অসুবিধে করে ফেললাম। আরে না না দাদা, আমাদের কোনো অসুবিধে হচ্ছে না, বরং খুব খুশি হয়েছি। আর তাছাড়া আপনার ভাই মাঠে একা কাজ করছে না, সাথে আরো একজন আছে, আর বাড়িতেও আমার সঙ্গে একজন মহিলা আছে, আপনারা এসব নিয়ে চিন্তা করবেন না। বাহ, তাহলে তো ভীষণ ভালো হলো রে কাজল। দিদি তোমরা বসো, আমি জল খাবারের ব্যবস্থা করছি। রাই, শিগগিরই একটু এদিকে আয় তো মা। মাসি, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ রে মা, তুই শিগগির তোর মাকে গিয়ে বল মাসি লুচি আলুর তরকারি করতে বলেছে, তাড়াতাড়ি যেন রান্নাটা করে ফেলে। ঠিক আছে গো মাসি। এই মেয়েটা কে রে কাজল, আর ও এখানে কি করছে? ও রাহি, আমাদের বাড়িতেই থাকে, তোমাকে বললাম না আমাদের বাড়িতে লোক আছে, এরাই তো তারা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও দিদি, তোমরা ঘরে গিয়ে বসো, আমি একটু আসছি। ঠিক আছে। তোমরা এখানে বসে কেমন লাগছে গো দিদি? কোনো অসুবিধে হচ্ছে না তো? কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে নির্দ্বিধায় বলবে। হ্যাঁ সে না হয় ঠিক আছে, কিন্তু কাজল তুই আমাকে বলতো, তোরা এই রাধা আর তার পরিবারকে এখানে আশ্রয় দিয়েছিস কেন? কেন গো দিদি, কিছু হয়েছে নাকি? আর তুমি এদের চেনো? চিনবো না মানে কি বলছিস কি তুই? এদের বাড়ি তো আমাদের গ্রামেই ছিল রে। মাসখানেক আগে আমাদের বাড়িতে চুরি করতে গিয়ে ওর স্বামী রমেশ ধরা পড়ে, আর সেই মার মেরে গাছের সাথে বেঁধে রেখেছিলাম, তারপর বিচার করে এদের গ্রাম ছাড়া করা হয়। তুমি সব কি বলছো গো দিদি? আমার যে কিছু বিশ্বাস হচ্ছে না। ওরা আমাদের বাড়িতে আছে 1 মাস যাবত,
কই আজ পর্যন্ত তো ওদের এমন কোনো কাজ চোখে পড়লো না। উল্টে ওরা আমার সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখে। না দিদি, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলে তুই এক্ষুনি রাধাকে আমার সামনে ডেকে আন আর সবকিছু পরিষ্কার করে দি। না দিদি, হুট করে কাউকে এভাবে চোর বলাটা উচিত হবে না। তোমার দেওর আসুক, আমি বিষয়টা আগে তাকে জানাই, তারপর যা বলার বলবো। শোনো কাজল, এসব চোরদের তো বাড়িতে আশ্রয় দিতে নেই। আমি বলি কি এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। আমি তো তোমাকে বললাম আমি আগে কোনো সিদ্ধান্ত নেব না, তোমার দেওর আসুক তারপর। তোদের যা ইচ্ছে কর দেখি। আমার কি, আমার তো সাবধান করার ইচ্ছে ছিল, করেছি, বাকিটা তোরা বুঝবি। ঠিক আছে দিদি। কিরে রাধা, তোরা দেখি আমাকে দেখে পালিয়ে যাচ্ছিস? তা আমাদের গ্রাম ছেড়ে তোরা বুঝি এখানে এসে উঠেছিস? উঠলি ঘুরে ফিরে সে আমার আত্মীয়ের বাড়িতেই উঠলি, আর কোনো জায়গা পেলি না? থাক না দিদি, আমি তো তোমাকে রাতের বেলা বললাম, যা বলার উনি বলবে, আমরা এসবের মধ্যে কিছু কেন বলবো? কেন রে কেন? চোরকে কিছু বলতে হলে তোদের কাছে আমার অনুমতি নিতে হবে নাকি? আমি যে এতবার বললাম যে ওরা চোর, আমাদের বাড়িতে চুরি করে, বিচারে সালিশে ওদের গ্রাম ছাড়া করা হয়েছে, তোর বিশ্বাস হলো না বুঝি? আর এমন চোরের জন্য তোরা তো দরদি বা কেন বলতো? সে তোমাদের কাছে চোর ডাকাত যাই হোক না কেন, আমার কাছে তো তেমন নয়। আমার কাছে আসার পর থেকে তো কখনো চুরি করেনি। আর যে জিনিস আমি দেখিনি তা আমি কেন কথা বলবো তা নিয়ে? ও তাই নাকি? ঠিক আছে, একটু ধৈর্য ধর, তোর দাদা বাড়িতে এলে সব জানতে পারবি। দিদি, আমাদের নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন না, তার চেয়ে আমরা বাড়ি থেকে চলে যাই। এই খবরদার বলছি, তোরা দুটিতে পাও একবার সামনে বাড়াবি না। এই মুহূর্তে বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আগে আসুক তারপর যা হবার হবে। আপনি কি আমাদের চিরতরে শেষ করে তবেই শান্ত হবেন? আর কি করলে বলুন তো আপনার মন তৃপ্ত হবে? বাড়ি ঘর ছেড়ে অন্যের বাড়িতে এসে থাকছি, তাতেও আপনাদের হচ্ছে না। এই চোর, একদম চুপ কর। আবার বড় বড় কথা, এখানটায় বসে থাক, আমি না বলে অব্দি কোথাও যাবি না। ঠিক আছে, আমরা এখানেই আছি। আপনি আপনি ডাকুন, কাকে ডাকবেন? কি হয়েছে বৌদি? কি নিয়ে এমন ঝামেলা বেঁধেছে বলো তো? তোর বৌদি যা বলবার কালকে রাত থেকেই তো বলছে, তোরা কেউ সেসব কথা কানে নিচ্ছিস? আমি তোমাদের একটা কথা বলি, আরে তোমরা আমার আত্মীয়, আমার বড় দাদা বৌদি, তোমরা আমার বাড়িতে বেড়াতে এসেছো, যে কদিন ইচ্ছে থাকবে এরপর চলে যাবে। এখন আমার বাড়িতে আমি কাকে রাখবো, কি করব না করব, এসব নিয়ে তো তোমাদের কথা বলবার কোনো মানে নেই, তাই না? বা ভাই বা, কি সুন্দর কথা বললে তুমি। চোরের জন্য তুমি আমাদেরকে কথা শোনালে? তুমি জানো ওরা কে আর কোত্থেকে এসেছে? আমি সবই জানি বৌদি, আমার বাড়িতে আসবার দুদিন বাদেই রমেশ আমাকে সবটা বলেছে। আমি সব কিছু জেনে শুনেই ওদেরকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি। একটা কথা কি জানো তো, মানুষ কখনো ইচ্ছে করে চোর হয় না, বাধ্য হয়েই হয়। তোমরা যদি ওদের একটা সুযোগ দিতে, তবে ওরা অনেক আগেই ভালো হয়ে যেত, কিন্তু তোমরা সেটা করোনি। আর আমি তাদের সুযোগ দিয়েছি, সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের বদলে ফেলেছে তারা। এখন যে মানুষগুলো অপরাধী না, তাদেরকে আমি কেন শাস্তি দেব? বুঝেছি গো, বুঝেছি। তোমরা কি বোঝাতে চাইছো আমি সবটাই বুঝেছি। হ্যাঁ গো, বলছি এরপরও কি তুমি এখানে থাকবে? যদি থাকার হয় থাকো, আমি চললাম। মাথা খারাপ? আমি আর এখানে থাকবো? যেখানে একজন চোরের সাথে আমার তুলনা হয়, সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। তুমি যেতে চাইলে যাও দাদা, আমি তোমাদের বাধা দেব না। আমার গ্রামের একটা সম্মান আছে, নাম আছে, আমি সেটা নষ্ট হতে দিতে পারি না। আমার গ্রামটা তো আর এমনি এমনি সোনার গ্রাম হয়ে ওঠেনি। একে অপরের প্রতি ভালোবাসা সম্মান আছে বলেই সামান্য একটা গ্রাম সোনার গ্রাম হয়ে উঠেছে।